আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান মিলন। আমার জন্ম নোয়াখালী রামগঞ্জ থানা। আমরা ছোটোবেলা মায়ের কোলে রাজশাহীতে আমরা চলে যাই। আমার বাবা ধনীপত্র অফিসে চাকরি করতো। তো সেখান থেকে আমি ছোটোবেলা থেকেই অলি আল্লাহর প্রতি একটু আসক্ত ছিলাম। তো ছোটোবেলা থেকে আমি 1995 সাল থেকে হযরত শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ আলাইহ মাজার শরীফ জামালপুর ভদ্রাতে আমি ওখানে যাতায়াত করি এবং ওখান থেকে দিল্লি, আজমির, বোম্বে, আসাম, নেপাল, ভুটান বিভিন্ন দেশ বিদেশে আমি সফর করি। বাংলাদেশে বিভিন্ন জায়গাতে সফর করি। এর ভিতরে আমার একটা সুখ্যাতি অর্জন হয়। হ্যাঁ, সুখ্যাতি অর্জন হওয়ার জন্য আমাকে আমার এক বন্ধু, সে আমেরিকায় থাকতো, আমেরিকা থেকে আমাকে 5-7 শতক জায়গা আমার নামে বায়না করে দিয়েছে, আমাকে বাউন্ডারি দিয়ে ঘিরে দিয়েছে। এবং কি ঢাকা, চিটাগাং, বাংলাদেশের বিভিন্ন জায়গা দূর দূরান্ত থেকে মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ আমার কাছে যাতায়াত করতো। তো তারা এটা উলি বাবার মাজার কমিটি এটা ভালো চোখে দেখেনি এবং তাদের সাথে আমি যোগ সজাগও থাকতাম না। আমি একা আলাদাভাবে ধ্যান সাধনায় ব্যস্ত থাকতাম। তো তারা আমাকে অপরাধী বানার জন্য, তাদের দুর্নীতির সাথে জড়ানোর জন্য আমাকে অনেক চেষ্টা করে। চেষ্টা করার পরে যখন তারা দুর্নীতি করাতে পারেনি, তারা আমাকে ব্যবহার করতে পারেনি, তখন আমার এক পীর বোন, তার নাম বেহুলা বিবি, তার বাড়ি দিনাজপুর 20 মাইলে, এবং তার ছেলে বিমান বাহিনী, তার নাম শাহজাহান, মা ছেলে মিলে আমাকে মিথ্যা প্ররোচনা দিয়ে আমাকে জায়গা কিনে দিবে, আমাকে ভালো মন্দ দেখবে, আমার কেউ নাই দুনিয়াতে। তাই তারা আমার সারা জীবনের ভরণ পোষণ এবং আমার ভালো মন্দের দায়িত্ব নিয়ে তারা আমাকে তাদের বাসায় ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে গিয়ে এক পর্যায়ে তার মা আমাকে খাদ্যের সাথে বিভিন্ন ধরনের গাছগাছরা এমনকি দিন চালান করে আমাকে অ্যাবনর্মাল করে সে আমার সাথে একটা দৈহিক সম্পর্ক স্থাপন করে। তারপরে বিমান বাহিনীর নামে আমার যে বন্ধুটা আমেরিকা থেকে, তার নাম মিলু, তার বাড়ি সাধুর মোড়, সে অভিনন্দন ছাত্রাবাসের মালিক, সে আমাকে যে 5-7 শতক জায়গা আমার নামে বায়না করেছিল, আমাকে দিয়েছিল। সেই জায়গাটা আমি বিমান বাহিনীকে ডেকে তার নামে রেজিস্ট্রি করে দিই। রেজিস্ট্রি করে দেওয়ার পরে এই ক্যাসেটিংটা তারা, এবং বিভিন্ন সময় ওর মা আমার সাথে বিভিন্ন রকম কথাবার্তা বলে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন লোকেশন থেকে কথাবার্তা বলে নোংরা ক্যাসেটিংগুলি তারা কম্পিউটারের মাধ্যমে আমার কথাগুলি তারা করে রেকর্ডিং করে সেটাকে রাজশাহীতে হাইলাইট করে যে আসলে আমি একটা নোংরা, আমি একটা লুচ্চা বদমাশ, আমি সাধক না, এই বলে তারা তারপরও তারা আমাকে ব্যবহার করার চেষ্টা করে। যেহেতু তাদের যে দুর্নীতিটা তাদের আমার জানা আছে, তারা রাজশাহী ইউনিভার্সিটির জায়গা দখল করে, এমনকি রেলওয়ের জায়গা দখল করে তারা 10-12টা মাজার বানিয়েছে। মাজার একটা হয় এক জায়গাতে, সেখানে তারা 10-12টা মাজার বানিয়েছে। কেন 10-12টা মাজারে 12 মাসে যদি 12টা ওরস হয়, তাহলে তাদের আয়টা বাড়লো, কমলো না। তারা মানুষকে প্রতারিত করে এবং অসহায় মানুষকে বিতাড়িত করে। এইসব ঘটনাগুলি আমার জানা ছিল। তো তার জন্য তারা এক পর্যায়ে যখন ব্যবহার করতে নাই পারলো, তখন আমাকে চিন্তা করলো আমাকে মেরে ফেলে দিয়ে, রেল লাইনের তলে ফেলে দিয়ে আত্মহত্যা করেছি বলে চালিয়ে দিবে। এটা যখন আমি বুঝতে পারলাম, তখন আমি রাজশাহী চন্দ্রিমা থানায় গিয়ে অভিযোগ করতে যাই। অভিযোগ করতে গেলে থানার ওসি আগে মাজার কমিটির কাছে ফোন দেয় যে পাগল আপনাদের নামে অভিযোগ করতে আসছে। তারপরে তাদের সাথে, ওসির সাথে, যে মাজার কমিটির সাথে কি কথা হয়েছে আমি জানি না, কিন্তু এক পর্যায়ে আমার কাছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকার জন্য তারা আমার অভিযোগ নিতে বাধ্য হয়। অভিযোগ নিতে, কিন্তু আমার অভিযোগটা হালকাভাবে নিয়েছে। মূল উদ্দেশ্যগুলি, মূল ঘটনাগুলি তারা অভিযোগে উল্লেখ করেনি। তারপরও তারা তদন্তকারী অফিসারকে টাকা পয়সা দিয়ে তারা আবার তদন্তটাকে থামিয়ে দিয়েছে। এই কারণে থামিয়ে দিয়েছে, তারা ওই পীর বোনকে দিনাজপুর থেকে ডেকে নিয়ে এসে তাদের গ্রিপে রেখে তারা আমাকে ওই মেয়েটা মিথ্যা কথা বলবে এবং মাজার কমিটি যারা আছে তারা মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে মান অপমান করে চুরিদারি কাটে আমাকে মেয়েকে আমাকে ভাইরাল করে দিবে। যখন এটা বুঝতে পারি, তখন আমি আবার মাজার কমিটির কাছে থানাতে যাই। থানাতে যাওয়ার পরে বললাম স্যার আমার অভিযোগটা। তো আমাকে এক পর্যায়ে থানার এসআই বললো যে আমরা তো তদন্ত তদন্ত করতে যেতাম, কিন্তু মাজার কমিটি থেকে আমাদেরকে এই ধরনের কথা বলেছে যে এটা মাজারের অভ্যন্তরীণ ছেড়ে নেবে, এই কারণে আমরা তদন্তে যাইনি। তখন আমি এসআইকে বললাম স্যার, আমি যাদের বিরুদ্ধে থানাতে অভিযোগ করতে আসলাম, থানা আমাকে তাদের কাছে পাঠাচ্ছে, তাহলে আমার থানাতে আইনের কাছে এসে আমার লাভ হলো কি? তো এক পর্যায়ে আমার এক চাচাতো ভাই ছিল ঢাকা রিডিশনাল আইজি, তার নাম হুমায়ুন কবির, সে এই ঘটনাগুলি জানতো। তাকে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে সে থানার এসআইকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে তারা থানার এসআই তাদেরকে রাতারাতি থানাতে জমা করে। জমা করানোর পরে তারা আমাকে পাগল শনাক্ত করতে চায়। আমার কাছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকার জন্য আমি
পাসপোর্ট ভিসাতে আপ ডাউন করেছি ইন্ডিয়া। এই কারণে তখন আমি বললাম, স্যার আমি যদি পাগল হই তাহলে বাংলাদেশ সরকার পাগল, ইন্ডিয়ান সরকার পাগল, একটা পাগল যদি বাংলাদেশ সরকার ইন্টারন্যাশনাল পাসপোর্ট দেবে, তো একটা বলবে তাহলে তারা কি হয়ে গেলো, তারা যে আমার নামে ব্লকবাজি করেছে, প্রতারণা করেছে, আইনের কাছে ধরা খেয়ে গেল। তারপর এসআই বললো যে ঠিক আছে, পাগল যেটা অভিযোগ করেছে সেটা যদি সত্যি হয় তাহলে আপনারা স্বীকার করেন, না হলে তদন্ত করলে তো সত্যিটা বাড়িয়ে যাবে। যেহেতু রাজশাহী শহরে তারা এই ক্যাসেটিংটা ভাইরাল করে দিয়েছে, তাই তারা ভয়ে থানাতে দোষ স্বীকার করেছে। দোষ স্বীকার করে দেওয়ার পরে তারা থানাতে আবার টাকা পয়সা দিয়ে একটা আপোসনামা, তারা যে দোষ স্বীকার করেছে এটা উল্লেখ করেনি, একটা আপোসনামা করে দেয়। আপোসনামা করে দেওয়ার পরও তারা আমাকে বিভিন্ন রকমভাবে হয়রানি করতে থাকে। যেহেতু তারা আইনের চোখে এবং সামাজিক দৃষ্টিতে তারা অপরাধী হয়ে গেছে, তাই তারা আমাকে একাপে বিভিন্ন রকমের হয়রানি স্বীকার করতে থাকে। একটা পর্যায়ে আমার এক পরিচিত বন্ধু ছিল, তার নাম চন্দন সরকার, তার বাড়ি সদ্য চারঘাটে। আমি তাকে এই ঘটনাগুলি বলার পরে সে বললো, দাদা আমরা এসব কিছু মনে করি না, আমাদের অনেক জায়গা আছে, আপনি আমাদের জায়গাতে থাকেন, আমরা আপনাকে জায়গা জমি কিনে দেবো। তারপরে আমি ওখানে আমাকে নিয়ে গিয়ে সে আমাকে মিশু সাংবাদিক, আরটিভির মিশু সাংবাদিকে এবং তাদের চন্দন সরকারের জমির আইলের মাঝখানে একটা 4 টিনের একটা ঘর করে দিয়ে, যেখানে একটা পরিত্যক্ত জায়গা, যেখানে সাপ বিচ্ছু জোঁক এই ধরনের নির্জন জায়গাতে আমাকে একটা ঘর করে দেয়। ঘর করে দেওয়ার পরে এক পর্যায়ে সে আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে 6,40,000 টাকা দিয়ে যায়। সেই টাকাটা সে আমার কাছ থেকে আত্মসাৎ করতে যায়। যখন আমি ওই টাকাটা তাকে না দিই, তখন সে ওই ক্যাসেটিংটা আবার পুরো গ্রামে হাইলাইট করে। তো তারপরে আমি নিরুপায় হয়ে এখন ওখান থেকে, তারপরে আমার ঘরের জিনিসপত্র যা আমি গুছিয়েছিলাম সব জিনিসপত্র চুরি করে নেয়। আমাকে তো জায়গা কিনে দেয় না পুরো, বরঞ্চ আমাকে নোংরাভাবে বিভিন্ন রকমভাবে মাইরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে তাও আমি ওখানে থাকতে থাকি। থাকার এক পর্যায়ে তো আমি যখন থাকি তখন মিশু সাংবাদিকের বাবা, সে একজন হাবিলদার ছিল পুলিশের, সে আমাকে জায়গা দিয়েছিল, সে সম্মতি দিয়েছিল যে আমরা তোমাকে জায়গা কিনে দেবো। কিন্তু মিশু সাংবাদিকের বাবা যখন মারা যায়, তখন মিশু সাংবাদিকের মাকে দিয়ে আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। ওখান থেকে আমি চলে যাই পাক্ষিক সুলেমান শাহ বাবার দরবারে। সেখানে এক শান্ত পাগল নামে, নাটোরের এক শান্ত পাগল নামে, সে আমাকে বললো, দাদা, আর সেও বললো যে দাদা আমরা এসব কিছু মনে করি না, আমার নাটোর আস্তানা বাড়ি আছে, আমার আস্তানাতে কি আপনি থাকবেন। এ বলে সে আমাকে নাটোরে নিয়ে যায়, তার জায়গা টাকা দেখায়, কিন্তু সে আমাকে থাকার জায়গা দেয় না, তার পিছনে গোলামি করার জন্য বিভিন্ন জায়গাতে ছুটি নিয়ে বেড়ায়। তো এই পর্যায়ে আমি সুলেমান বাবার দরবারে, ওখানে মুসা দোকানদার, আলম চা দোকানদার, এলাকার প্রভাবশালী জহুরুল ইসলাম, তারা বলে, দাদা আপনি এখানে থাকেন, আমরা আপনাকে জায়গা কিনে দেবো, আমরা খোঁজ খবর রাখবো, আপনি চিন্তা করেন। কিন্তু ওখানে তারা আমাকে জায়গা কিনে দেয় না। ওখানে আমি যেখানে ধ্যান সাধনায় বসতে যাই সেখানে আমাকে ভাইরাল করার চেষ্টা করে। আমি হোটেলে, এমনকি চায়ের দোকানে, এমনকি নদীর ঘাটে গোসল করতে গেলেও সেখানে একটা মেয়ে ছেলেকে পাঠিয়ে দিয়ে আমাকে নোংরা সাব্যস্ত করে, আমাকে মান অপমান করে মেরে ফেলার জন্য তারা চিন্তা করে। ওইরকমভাবে আমি 2-3 বছর ওখানে থাকলাম। থাকার পরেও আমি সেখানে জায়গা পেলাম না। এমনকি যারা আমার আশ্বাস দিয়েছে তারাও আমার সাথে ভালোভাবে কোনো কথাবার্তা বলে না। এই পর্যায়ে আমি বিভিন্ন জায়গাতে ঘুরি, শাহ বাবার দরবারে, ফতে আলী শাহ বাবার দরবারে, তারপর আখাউড়া কেল্লা শহীদ, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু সব জায়গাতেই একই আমার মোবাইল লোকেশন ফলো করে আমি যার সাথে সম্পর্ক করতে যাই তাকে হাত করে নেয়। হাত করে নিয়ে আমি কোনো জায়গা পাই না। শেষে আসছি আমি ফতে শাহলির দরবারে। সেখানে আমি আসার পরে ওইখানে আমার জীবনে প্রথম জিয়ারতে যাই। ওখানে কোনো হোটেল ছিল না, কিন্তু ওখানে এক ঝাড়ুদার, তার নাম আব্দুর রহমান, সে ওখানকার একজন পীর সাহেবও। তো সে আমাকে বললো, দাদা আপনি এখানে থাকেন, ভাই আপনি এখানে থাকেন, আমার এখানে একটা ওরস আছে, তো ওরস করে আপনি যাই। তো এর ভিতরে ওরা কী করেছে, আমাকে ওই ভাতের সাথে আমাকে শ্মশান ঘাটে ছাই, রাস পোড়ানো ছাই, বিভিন্ন রকম গাছ খাইয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তো এই পর্যায়ে আমি তো যখন, তারপরেও ওর মাকে দিয়ে আমাকে ভাইরাল করার চেষ্টা করেছিল। যখন পারেনি তখন ওই দরবারের বিভিন্ন পাগল ফকির দিয়ে আমার সাথে নোংরা আচরণ করতে থাকে। আমি একা মানুষ হয়ে ওখানে কোনো প্রতিবাদ না করে আমি লাস্ট এখানে চলে আসি। এখানে আসার পরে আমার এক পর্যায়ে আমার কপ দিয়ে কাছের সাথে কপ উঠতো, কপের সাথে রক্ত উঠা শুরু করলো। পরে আমি এক জায়গাতে গিয়ে নাভি পরিষ্কার করে সেখানে জানতে পারি
যে আমাকে তারা শ্মশান ঘাটে ছাই খাইয়েছিল, ওই কারণে আমার এই অবস্থা হয়েছে। এখন বর্তমান সুস্থ আছি। তো আমি কোথায় যাব? আমি যেখানেই যাচ্ছি, যেহেতু আমি অপরাধীদের কথা আমি প্রকাশ করে দিয়েছি, তাই আমাকে কোনো জায়গাতে তারা টিকতে দিচ্ছে না। আমার মোবাইল লোকেশন ফলো করে, এমনকি জাতীয় প্রেস ক্লাবে বসে আছি, একটা বিচারের জায়গা, সবার এখানে অধিকার আছে। এখান থেকেও তাড়ানোর জন্য তারা বিভিন্ন রকমভাবে আমাকে হয়রানির শিকার করছে। যেহেতু আমার কাছে সাক্ষী নাই, আমি প্রত্যেকটা মানুষকে চিনি, কিন্তু যেহেতু আমার কাছে সাক্ষী নাই, সেহেতু আমি তাদের নামগুলি প্রকাশ করতে পারছি না। কেন পারছি না? আমি যদি মিথ্যা কথা বলতাম, তাহলে নিশ্চয়ই আমার নামে মাজার কমিটি মানানি কেস করতো। আমি যদি সাংবাদিকের নামে মিথ্যা কথা বলতাম, নিশ্চয়ই সাংবাদিক আমাকে এসে ধরতো বা আমাকে বলতো। সে সাংবাদিকও আমার সামনে আসে না, কিন্তু মাজার কমিটি আমার মানানি কেস করে না, আর এদিকে আমি বিচারও পাই না। তাহলে এ পর্যায়ে আমি কি করবো? তাই আমি প্রেস ক্লাবের সামনে এসে বলছি, যতদিন আমার আল্লাহ রিজিক রেখেছে, এখান থেকে আমি বিচার নিয়ে যাব, না হয় আমি এখানে মারা পড়বো। তাছাড়া আমার যাওয়ার কোনো বুদ্ধি নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বলবো, আমি একটা আর্জি করে বলবো, আমি একটা অসহায় মানুষ, যারা প্রভাবশালীকে প্রতারিত করে এবং অসহায়দেরকে যারা বিতাড়িত করে এবং যারা মাজার শরীফ নিয়ে ব্যবসা, ধর্ম নামে ব্যবসা শুরু করেছে, তাদের এটা সুস্থ তদন্ত করে তাদের বিচার করা হোক। এবং যদি সম্ভব হয় আমাকে একটু পুনর্বাসন জায়গা দিলে, আমাকে 18 পুনর্বাসন করে দিলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ থাকবো।